আমরা মেয়েরা প্রতিদিন রান্না করে যত না বেশি টায়ার্ড হই তার থেকে বেশি টায়ার্ড হয়ে যাই ওই একটা কথা চিন্তা করে যে আজ কি রান্না করব। আজ কি রান্না করব এটার মতন টেনশন আমার মনে হয় আর কারো নেই। আসলে দেখা যায় যে হাতের কাছে সব কিছু থাকার পরেও ফ্রিজ ভর্তি সব বাজার থাকা সত্ত্বেও প্রত্যেক দিন ওই একটাই টেনশন হয় যে কি রান্না করব, কি রান্না করলে ভালো হবে, কোনটা রান্না করলে সবাই খেতে পছন্দ করবে। আর এই টেনশনটাই কিন্তু সব থেকে বড় একটা টেনশন প্রতিদিনের জন্য। তো আমার মনে হয় এই টেনশনটা শুধু আমার একার না, আর এই টেনশনটা প্রত্যেকটা মেয়েরই কম বেশি হয়ে থাকে। তো আমি এটার এই টেনশনটা মনে হয় সব থেকে বেশি ভুগি যে আজকে কী রান্না করব। কারণ আমি ডিসিশান নিতে পারি না, নিজের মতন করে নিজে ভেবে যে একটা কিছু করে ফেলবো সেটাও করতে পারি না। তো যাই হোক, সব কিছু দিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। আর এই ব্লগটা শুরু করেছি আমি গতদিন রাত থেকে। রাতের বেলা হঠাৎ করে মনে হলো যে ফ্রিজটা অল্প অল্প একটু হয়েছে, একটু নোংরা হয়েছে, তাহলে আমি একটু ক্লিন করে নিই। যদিও বা এটা ডিপ ক্লিন না, ওই 1 সপ্তাহ 2 সপ্তাহের ভেতরেই দেখা যায় যে হালকা হালকা করে একটু ফ্রিজের ভিতরে ময়লা বোঝা যায়। তো তখন ওই একটু হালকা করে পরিষ্কার করে নিই আর কি। আর ডিপ ক্লিন তো দেখা যায় যে 15 দিন বা 20 দিন পরে একদিন একটা ডিপ ক্লিন করলেই হয়ে যায়। আর এটা হচ্ছে একদমই নর্মাল পার্ট যেটা, সেটাই আমি করে ফেলতেছি আজকে ক্লিন। এটা ডিপের কোনো অংশ ক্লিন করব না। তো নর্মালের অংশটা আমার ক্লিন করা হয়ে গেছে, আর ডোরের অংশটা এখনও বাকি আছে। তো ডোরের অংশটাও ক্লিন করব। তো আমি মোটামুটি করে সুন্দর করেই বলতে গেলে ক্লিন করে ফেলেছি। তো এরই সাথে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ডোরের অংশটাও সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে। যেসব জুসের বোতলগুলো ছিল সেগুলো আমি সব নামিয়ে সুন্দর করে এই যে দেখেন ডোরটা ক্লিন করে ফেলেছি। অনেক সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে। আর ফ্রিজ এমন একটা জায়গা, এখানে যেহেতু প্রতিনিয়ত আমাদের খাবার দাবার রাখা হয়, তো প্রত্যেক দিন সুন্দর করে যদি ক্লিন না থাকে ফ্রিজটা, তাহলে কিন্তু খাবারে খুব সহজে ব্যাকটেরিয়া গ্রো করবে। তো এই কারণে আমাদের দেখা যায় যে ফ্রিজের ব্যাপারে খুব সাবধান থাকতে হয়। তো ফ্রিজে এখন যেখানে যে জিনিসগুলো ছিল সব কিছু রেখে দিচ্ছি। দুধ, তারপরে হচ্ছে জুসের কন্টেনার, তারপরে কাঁচা মরিচ, আর যেগুলো ফল ফ্রুট ছিল মোটামুটি করে সেগুলো সব কিছু। তো ভাবলাম যেহেতু আমি এগুলো একটু ক্লিন করছি, আপনাদের সাথে আজ থেকেই ব্লগটা শুরু করে দিই, রাত থেকেই। আর এই তো এগুলো হচ্ছে রুটি। এই রুটিগুলো আমরা প্রতিদিন খাই আর কি। তো এগুলো সব বের করে ফেলেছিলাম, সব একবারে বের করে নিয়ে সুন্দর করে একটু ক্লিন করে ফেলেছি। আর এই তো এটা হচ্ছে একটা পাকা পেঁপে। কানাডায় কিন্তু নিয়মিত পাকা পেঁপে পাওয়া যায়। আর এই পেঁপেগুলা হচ্ছে বাংলাদেশের মতন এত বেশি নরম হয় না। দেখে মনে হয় যে একদম নরম হয়ে গেছে বা পাকা খুব, কিন্তু আসলে অত বেশি পাকা না, খাওয়ার সময় একটু কচকচে লাগে আর কি। তো যাই হোক, ফ্রিজটা তো ক্লিন করে ফেলেছিলাম রাতে। আর এটা হচ্ছে সকালবেলা উঠে আমি হচ্ছে যে প্লেট বাটি রাখার যে র্যাকটা, সেটাও দেখলাম একটু ময়লা হয়েছে। এটাও এখন সুন্দর করে ক্লিন করে ফেলেছি। চারিদিকে যদি ময়লা থাকে তাহলে কিন্তু দেখতে খুব খারাপ লাগে এবং নিজের কাছে অনেক বেশি মনে হয় যে ভার ভার লাগতেছে। তো ক্লিন ট্লিন করে নাস্তা করে আমি এখন আমার বাসায় এই যে একটা তাক, এটা আমার খুবই প্রিয় একটা তাক। তো এটা তো আমি কিনেছিলাম যখন নতুন বাসায় উঠলাম তখন। আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম যে আইকিয়া থেকে ফার্নিচার কিনতে গিয়েছিলাম। তো পরে যে কী কী কেনা হয়েছে সেই ব্লগটা শেয়ার করা হয়নি। তো দেখি একদিন করব, যদিও বা টুকটাক ফার্নিচার কেনা হয়েছে। তো এই তাকটা আমি একটু সুন্দর করে একটু সাজানোর চেষ্টা করতেছি। তা চিন্তা করছিলাম যে কোনটা রাখলে ভালো লাগবে, যদিও বা অনেক দিন হয়েছে। তারপরেও মাঝে মাঝে একটু সাজানো গোছানোটা একটু চেঞ্জ করে করে রাখি। আর এটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু গরুর মাংস রেখেছিলাম বের করে, কারণ আজকে ভাবলাম যে কি রান্না করি। ওই যে বললাম ব্লগের শুরুতেই যে রান্না করে যতটা না টায়ার্ড হই, প্রত্যেক দিনে একই টেনশন করতে গিয়ে তার থেকে বেশি টায়ার্ড হয়ে পড়ি যে আজ কি রান্না করব। তো অনেক ভেবে চিন্তা করলাম যে আজকে হচ্ছে অনেক দিন তেহারি খাওয়া হয় না, আজকে একটু তেহারি রান্না করি। তো তেহারি রান্না করাটা আমার কাছে মনে হয় যে সব থেকে ইজি এবং সব থেকে মজার। আর বিরিয়ানি রান্না করতেও সহজ, কিন্তু বিরিয়ানির থেকেও সহজ যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে তেহারি। তো এই তো তেহারি রান্না করার জন্য আমি সুন্দর করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে ইন্ডিয়ান দোকান থেকে আনা পেঁয়াজ। আর এই পেঁয়াজটা কিছুটা যে বাংলাদেশি পেঁয়াজের মতন। তো এই পেঁয়াজের দিয়ে রান্না করলে বেশ স্বাদ হয়। তো সেই পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখন আদা রসুন দিয়ে সুন্দর করে কষাই নিচ্ছি। আদা বাটা রসুন বাটা দিয়েছি আমি, রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ, আদা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ। এর ভিতরে আর কোনোই মশলা দেইনি, আর দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে। এখন এই মশলাটা একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু কষাই নিব।
আমি হচ্ছে রেসিপি এই যে তেহারির যে অথেন্টিক যে সরিষার তেলের পুরান ঢাকার তেহারি, সেটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে শেয়ার করা আছে। খুব বেশি দিন আগের ব্লগ না, মাত্র কয়েকদিন আগের ব্লগ। তো আপনারা চাইলে ওই রেসিপিটা দেখে নিতে পারেন। হুবহু আমি সুন্দর করে রেসিপি আকারে শেয়ার করেছিলাম। আর আজকে আমি ওইভাবে শেয়ার করছি না, আপনাদেরকে একটু মুখ দিয়েই বলে দিচ্ছি আর কি, যেহেতু শেয়ার করা আছে এই কারণে। তো আদা রসুনটা একটু সুন্দর করে তেলের সাথে মানে 5 মিনিট মতন একটু ভেজে নিয়ে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখানে কোনো প্রকার লাল মরিচের গুঁড়া আমি ইউজ করব না, তার কারণ হচ্ছে তেহারি কিন্তু খুবই হালকা মশলায় হয়, আর অবশ্যই কাঁচামরিচ এবং সরিষার তেলের তেহারি হয়। তো আমি কিন্তু সরিষার তেল এবং কাঁচামরিচ দিয়েই করতেছি। তো সুন্দর করে কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে তেহারি মশলাটা করে রেখেছিলাম নিজের হাতে, সেই তেহারি মশলাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করেছি, মানে একটু কষানো টাইপের করে নিয়ে তারপরে এখন এই যে মাংস অ্যাড করে দিচ্ছি। আর হ্যাঁ, তেহারির মাংস কিন্তু খুব ছোট ছোট করে কাটতে হয়, তবে আজকে আমি অত ছোট করিনি, তার থেকে একটু বড় করেছি। কারণ দেখা যায় যে খুব ছোট ছোট করে কাটলে ওই যে বাসায় যদি পরিবারের সংখ্যা যদি খুবই কম হয়, তাহলে দেখা যায় যে মাংস অনেক হয়ে যায় আর ভাতটা তখন ওই যে কম হয়ে যায় এরকম। তো তখন বিরক্ত লাগে আর কি। তো ভাবলাম যে একটু বড় করেই করি, তাহলে আর ওই সমস্যাটা হবে না। তারপরেও মাংসর সাইজ কিন্তু ছোট, মানে আমি ওই রকম করে করিনি যেমন আমরা রেগুলার মাংসর পিস করি, তার থেকেও অনেক ছোট। আর এখন মাংসর পিস যেমন দেখতেছেন, রান্নার পরে কিন্তু মাংসর সাইজ আরও ছোট হয়ে যাবে। আর হ্যাঁ, যারা তেহারি রান্না করবেন তারা কিন্তু অবশ্যই তেহারি মাংসটা নির্বাচন করবেন, মানে চর্বি, হাড় এবং মাংস এই তিনটার কম্বিনেশন যেন থাকে, তাহলে তেহারি আপনার মজা হবেই। সেই সাথে যদি আপনি সরিষার তেল এবং কাঁচামরিচ দিয়ে করতে পারেন। তো যাই হোক, যেই মশলাগুলো দিয়েছি আমি মানে আদা বাটা আর রসুন বাটা, আর সেই সাথে কাঁচামরিচ আর হচ্ছে তেহারি মশলা, এই কয়টা মশলা দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে কোনো লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া বা গরম মশলার অন্যান্য গুঁড়া, মানে যেগুলো আমরা বিরিয়ানিতে ইউজ করি, যে অনেকগুলার মশলার সংমিশ্রণে একটা বিরিয়ানি মশলা হয়, এটা কিন্তু ওরকম হবে না। এটা হবে একদমই হচ্ছে মাত্র 4টা মশলা দিয়ে। সেটা হচ্ছে ছোট এলাচ, দারচিনি আর হচ্ছে জায়ফল আর জয়ত্রী, ব্যাস এতটুকুই। এই 4টা মশলা দিয়েই হয়ে যাবে। আমি কিন্তু ওই যে বললাম রেসিপি আকারে শেয়ার করেছি, ওখানে ডিটেইল সব কিছু দেওয়া আছে। আর আজকে আপনাদের সাথে আমি মুখ দিয়েই বলে দিচ্ছি, যারা আমার ওই ভিডিওটা দেখেনি, হয়তো দেখতেও যে যাবেন না, এই জন্য এই ভিডিওটা দেখেই যেন একটু ধারণা পান, সেই কারণে। তো যাই হোক, মাংসটা তো আমার সুন্দর করে সেদ্ধ করা হয়ে গেছে, আমি এটা পাশের চুলায় রেখে দিয়েছি। আর এখন পাশের চুলায় বলতে আমি হচ্ছে মাংসটা তুলে ওই একই হাঁড়িতে কিন্তু আমি তেহারিটা করতেছি। মাংসটা জাস্ট তুলে নিয়ে যে তেল আর মশলাটা অবশিষ্ট থাকবে, সেটার ভিতরে পোলাও চাল ধুয়ে ওই তেল মশলার ভেতরেই হচ্ছে চালটা ভেজে নিতে হবে। আর চাল ভাজার সময় আমি দিয়েছি হচ্ছে 3 থেকে 4 টুকরা হচ্ছে দারচিনি, আর দিয়েছি 4টা এলাচ, 4 থেকে 5টা এলাচ আর 2টা তেজপাতা, ব্যাস। এছাড়া আর কোনো বাড়তি মশলা দেওয়া লাগবে না। এখন সুন্দর করে তেল আর মশলার সাথে মানে চালটা ভেজে নিতে হবে। মনে রাখতে হবে যে মানে চাল যত ভাজবেন সুন্দর করে, তত কিন্তু ঝরঝরা এবং সুন্দর ফ্লেভারফুল আপনার মানে ভাতটা হবে আর কি, পোলাওর যে মানে অংশটা। তো যাই হোক, আমি এখন সুন্দর করে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম, আর সেই সাথে দুধ দিয়ে এটা আমি যখন চালটা সেদ্ধ হয়ে গেছে, মানে হাফ সেদ্ধ হয়ে গেছে, তখন আমার ওই যে সেই মাংসটা তুলে রেখেছিলাম, তখন ওইটা অ্যাড করে সুন্দর করে মিক্সড করে দমে দিয়ে ঢেকে রেখেছিলাম, না হলেও 20 থেকে 25 মিনিট। এখন এই তো ঢাকনা খুলে নিয়েছি, আর খুলে নিয়ে এই তো আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমি যখন পোলাওর চালটা মানে যখন ভাজছিলাম, তখন পানি দেওয়ার পরে আমি আরও বেশ খানিকটা কাঁচামরিচ দিয়েছিলাম, যেহেতু এটা তেহারি, তো অবশ্যই কাঁচামরিচের পরিমাণটাই দিতে হবে এবং কাঁচামরিচের ফ্লেভারটাই যেন বের হয়, এটা খেয়াল রাখতে হবে। তো এই তো বাসায় যখন আমার একদমই রান্নাবান্না করতে ইচ্ছা করে না এবং যখন খুব টেনশনে পড়ে যাই যে কি রান্না করব, কি রান্না করলে ভালো লাগবে, কোনটা রান্না করলে খেতে ভালো লাগবে আর কি, তো তখন কিন্তু আমি এইভাবে ঝটপট করে হয় তেহারি করি, নাই বিরিয়ানি করি, এই ধরনের কিছু। আর এই তো এখানে হচ্ছে এখন খাবার দাবার সময়, বেশ এখন অনেকটা পর এখন খাওয়া দাওয়া করব। তো আমার ফ্রিজে হচ্ছে রমজান মাসের হচ্ছে যে চিকেনের কাবাব করে রাখা ছিল, সেই কাবাব কয়েকটা থেকে গিয়েছিল, তো ভাবলাম যে আজকে এটা ভেজে শেষ করে ফেলি, তেহারির সাথে মজাই লাগবে। এই ছিল আজকে আমার ব্লগ। যারা যারা এই পর্যন্ত দেখছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে, যারা এখনও দেখতেছেন কিন্তু এখনও লাইক দেননি, অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দিবেন।
আর কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো। তো সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হয়ে যাবে। আর যারা যারা আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো যাই হোক, আমার কাবাবটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। এটা কিন্তু ফ্রোজেন অবস্থায় ছিল। তো ফ্রোজেন কাবাব কত সুন্দর হয় আসলে, মনে হচ্ছে যে একদম টাটকা এখনই রেডি করেছে, কিন্তু আসলে না। তো আশা করি এই পর্যন্ত আপনাদের দেখে ভালো লেগেছে। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।